হ্যালো গাইস, আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে ক্লাস নং 9 এ দেখেছিলাম ভয়েস চেঞ্জ আমরা শুরু করেছিলাম। তো ভয়েস চেঞ্জের আজকে হচ্ছে ক্লাস পার্ট 2। আমি বলেছি এটা দুইটা তিনটা পার্টও হতে পারে, কারণ আমরা ডিপলি একটু শেখার চেষ্টা করব। তো পার্ট 2টা আজকে আমরা খুব ইজিলি কিছু জিনিস দেখব। তো যেখানে আমার পার্ট 1 এ কিছু জিনিস দেখানোর দরকার ছিল যেটা দেখাতে পারিনি, সেটা হচ্ছে আমরা যখন ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাব তখন কিন্তু আমাদের যে কিছু প্রোনাউন আছে আমরা যে করেছিলাম যে বিভিন্ন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল, তো সেক্ষেত্রে এগুলো কিন্তু সেম থাকে না। যেমন অ্যাক্টিভে বা টেন্সে যদি আই থাকে, ভয়েস করতে গেলে সেটা হয়ে যাবে মি, উই থাকলে আস, হি থাকলে হিম, শি, হার, দে থাকলে দেম, এবং বাকি যেগুলো ছিল যেমন আওয়ার থাকলে আওয়ারই থাকবে, ইট থাকলে ইটি থাকবে, ইউ থাকলে ইউই থাকবে, এগুলো চেঞ্জ নাই। এবং কোনো নাম থাকলেও কিন্তু নামই থাকবে, এগুলোর কোনো চেঞ্জ নাই। তো আমাদের রুলস নাম্বার 2 এর মধ্যে আমাদের সেই 9টা সূত্র ছাড়া, স্ট্রাকচার ছাড়া আমাদের আজকে হচ্ছে পার্ট 2 এর ভিতর প্রথমটা হচ্ছে মডাল অক্সিলারি। যখন আমরা কোনো মডাল অক্সিলারিতে কোনো বাক্য থাকে, সিম্পলি অ্যাক্টিভে সেটা থাকে হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর একটা মডাল অক্সিলারি, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি তোমাদের একটা রুলসে বলেছিলাম আমরা সারা জীবন শিখবো মডাল অক্সিলারির পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কিন্তু ভয়েস চেঞ্জ করতে গেলে রুলসটা একটু ঘোরানো। যেমন প্রথমে তো অবজেক্ট আসবেই আমাদের নিয়ম অনুযায়ী, তারপর মডাল অক্সিলারি থাকবেই। মডাল অক্সিলারির ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করতে গেলে কখনো যদি মডাল অক্সিলারি ভার্বের পরে বি থাকে, তারপরে সারাটা জীবন V3 হবে। জাস্ট মনে রাখো, মডাল অক্সিলারির পরে প্যাসিভে যদি বি কথাটা থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 হবে। সিম্পলি মডাল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় সারা জীবন, এবং যদি বি থাকে তাহলে V3 হয়। তাছাড়া আমাদের সেই নিয়ম অনুযায়ী প্রথমে অবজেক্ট, লাস্টে সাবজেক্ট, তার আগে একটা বাই, তার আগে V3, মানে সবকিছুই ঠিক আছে। তো দেখো এখানে এক্সাম্পলে আই মে হেল্প ইউ, খুব সিম্পলি মডাল অক্সিলারি আছে। তোমাদের এটা চিনতে হবে যে এটা কিসে আছে। যেমন এটা আছে হচ্ছে মডাল অক্সিলারি, যেহেতু মডাল অক্সিলারি আছে তাহলে এই ক্ষেত্রে তোমাদের অবজেক্ট এখানে খুঁজে সামনে আনতে হবে আমাদের নিয়ম অনুযায়ী। অবজেক্ট হচ্ছে ইউ, সামনে নিয়ে আসলাম ইউ। মডাল অক্সিলারি মে, তারপর হচ্ছে বি, যেহেতু আমরা অ্যাক্টিভ থেকে আমাদের পরীক্ষা এমন থাকবে প্যাসিভ করতে বলবে, আমরা প্যাসিভ করতেছি বি, তারপরে V3 হেল্প, হেল্পড, হেল্পড, তারপরে বাই, তারপরে সাবজেক্টটা চলে গিয়ে আই থাকলে আমি বলেছি প্যাসিভে হয়ে যায় কি সাবজেক্ট লাস্টে চলে যায় এবং মি হয়ে যায়। উই অট টু লাভ আওয়ার কান্ট্রি, দেখো অট টু একটা মডাল অক্সিলারি, সেই ক্ষেত্রে আমাদের এখানে অবজেক্ট খুঁজে আনতে হবে। অবজেক্ট হচ্ছে শুধু কান্ট্রি না, আওয়ার কান্ট্রি, মানে যদি প্রশ্ন করা হয় আমরা যেমন অবজেক্টে বলেছিলাম কাদেরকে, কাহাকে, এরকম কোন প্রশ্ন করা হয় যেমন কার কান্ট্রি, হুম কথাটা এরকম যে কার দেশ, আমাদের দেশ, সেই ক্ষেত্রে কিন্তু আওয়ার কান্ট্রি কথাটা আগে আসবে। তারপর আমাদের মডেল অক্সিলারি অট টু, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে আমাদের V3, তারপরে উইটা আছে বাই এর পরে, উইটা লাস্টে চলে গেলে আস হয়ে যায়। এবং লাস্ট ওয়ানটা একটু মনোযোগ দিয়ে দেখবা, যেমন লাস্ট ওয়ানে বলা আছে উই আর গোয়িং টু লার্ন ইংলিশ। এই ক্ষেত্রে অনেকেই বলে থাকে আর আছে তারপরে গোয়িং আছে, তার মানে এম ইজ আর তারপর ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা সিম্পলি ধরে নেই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট এটা আমাদের ভুল ধারণা। যদি গোয়িং টু কিন্তু একটা মডাল অক্সিলারি, কখন বলা হয় গোয়িং টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে আমরা এটাকে মডাল অক্সিলারি ধরে কাউন্ট করব। সেই ক্ষেত্রে দেখো এখানে গোয়িং টু তারপরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। এখন তুমি যদি বলো উই আর গোয়িং টু ঢাকা, সেই ক্ষেত্রে কিন্তু সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট গোয়িং টু, উই আর গোয়িং টু লার্ন, উই আর গোয়িং টু ওপেন, উই আর গোয়িং টু ট্রাভেল, তার মানে এমন কোনো কথা বললে সেই ক্ষেত্রে কিন্তু গোয়িং টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যার ফলে এটা মডাল অক্সিলারি রুলস অনুযায়ী পড়ে। তার মানে আমাদের ইংলিশ অবজেক্ট আগে আনলাম ইংলিশ। তারপরে এইখানটাতে দেখো ইজ গোয়িং, আমি ইজ গোয়িংটা কেন লিখেছি, ইংলিশ কিন্তু সিঙ্গুলার নাম্বার, যার জন্য আমরা এখানে ইজ বসাবো, আমরা কিন্তু আর গোয়িং বলবো না। বাট কথার ভিতরে কিন্তু আবারও বলে নিচ্ছি এই আরটা কিন্তু দিয়ে দিছে, আমরা মনে করতেছি আর এর জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি চিন্তা করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই আর এর হেল্পিং ভার্বটা আমাদের এখানে রাখতেই হবে, যে জন্য আমরা আর ইংলিশের সাথে আর বসাতে পারবো না, ইংলিশের সাথে ইজ হয়, ইংলিশ ইজ, তারপরে মডাল অক্সিলারি গোয়িং টু, তারপর দেখো গোয়িং টু এর পরে কিন্তু এই যে বি কথাটা আছে, তারপরে কিন্তু V3 আছে, লার্ন, লার্নড অথবা লার্নড, যেটাই বলি না কেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট উই আছে, আস হয়ে গেল পরের পাশে। মডাল অক্সিলারি রুলসটা খুব সহজ, কারণ আমি বলে থাকি যে মডাল অক্সিলারি থাকলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে মডাল অক্সিলারি থাকতে হবে প্লাস বি থাকতে হবে প্লাস V3 থাকতে হবে, মডাল অক্সিলারি প্লাস বি প্লাস V3, বাকি আগে পরে যা আছে সবগুলোই সেম। তো আমরা এখন পরেরটায় চলে যাব। এখন হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস। আমরা কিন্তু এতক্ষণ আমি বলে রাখি যে আমরা যে 9টা রুলস পার্ট 1 এ দেখেছি ভয়েসের, তারপরে মডাল অক্সিলারি যেটা দেখেছি, মডাল অক্সিলারি প্লাস সেই 9টা রুলস ছিল হচ্ছে আমাদের অ্যাসার্টিভের। বাট আমাদের কিন্তু ইন্টারোগেটিভ ভয়েস আছে
ইম্পারেটিভ ভয়েস আছে, আমাদের এই 3টা সেন্টেন্সের ভয়েস আমরা করব। তো আমি কিন্তু আগেই বলে রাখি, যারা সেন্টেন্স পারো না তারা অবশ্যই আমার প্রথম ক্লাসটি দেখবে। তার প্রথম ক্লাসে আমি সেন্টেন্স দেখিয়েছি এবং ভয়েস চেঞ্জের জন্য সেন্টেন্সটা দরকার, প্লাস টেন্সের দরকার। আমি কিন্তু আমার প্যাটার্নে পড়াচ্ছি, এই জন্য আমি কিন্তু বলে রেখেছিলাম যে ইংলিশ হচ্ছে প্রত্যেকটা চেইনের মতো, যেমন আমরা সেন্টেন্স ছাড়া ভয়েস চেঞ্জ আসতে পারলাম না, আমরা টেন্স ছাড়াও এখানে ভয়েস চেঞ্জ করতে পারছি না। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ভয়েস করব। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসটা বিশাল বড়, তো সেই ক্ষেত্রে আমরা এটা পার্ট 2তেই শেষ করে পার্ট 3তে আমরা ইন্টারোগেটিভ ভয়েসের আরো কিছু অংশ বাকি আছে যেগুলো WH ওয়ার্ডের, সেগুলো আমরা দেখবো। তো দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসটা কেমন হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের যখন টেন্স পড়িয়েছিলাম, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স পড়ানোর মধ্যে তোমরা কিন্তু খেয়াল করতে পারবা, একটা ক্লাস আছে ক্লাস 4 মেবি, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা। তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম যে আমরা সাধারণ বাক্য থেকে প্রশ্ন করতে গেলে শুধু হেল্পিং ভার্বটা আগে আনবো, আর বাকি যা আছে সব পরিবর্তন হবে না, সব সেম থাকবে। একটু মনে করে দেখো যে হেল্পিং ভার্বটা শুধু আগে আসবে, আর যা আছে সবকিছুই সেম থাকবে। তো এই ক্ষেত্রে শুধু 2টা টেন্সের ভিতরে বলা ছিল কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, সেই ক্ষেত্রে কিন্তু ডু বা ডাস এবং ডিড ব্যবহার করি। কিন্তু আমাদের মজার বিষয় হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জে প্রত্যেকটার ভিতরে হেল্পিং ভার্ব আছে। যেহেতু প্রত্যেকটার ভিতরে হেল্পিং ভার্ব আছে, আমাদের এটা সুবিধাও বেশি যে আমরা প্রথমে হেল্পিং ভার্ব বা মডাল ভার্বটা আমরা কি করব, জাস্ট আগে নিয়ে আসবো। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এক্সাম্পল দেখি, এটার জন্য আহামরি কোনো রুলস নেই, জাস্ট হেল্পিং ভার্বটা আগে আনতে হবে। সেম সেই 9টা ভয়েসের রুলস করেছি অথবা মডালের রুলস করেছি, সেই নিয়মেই আমাদের এটা চলবে। যেমন হ্যাভ ইউ ফিনিশড ইউর ব্রেকফাস্ট, একটু খেয়াল করো, এই ক্ষেত্রে এটাকে ভয়েস চেঞ্জ করতে হইতে পারে। এটা কিন্তু আমাদের এটা জটিল, আমাদের কিন্তু এইভাবে আসে যখন ক্লাসে করায় বা কলেজের বিভিন্ন জায়গায় করায় বা আমরা যখন শিখি, বাট আমরা কিন্তু এই কঠিনগুলো মনে রাখতে পারি না, আমরা সহজগুলো মনে রাখি। সহজগুলোর পাশাপাশি কিন্তু এগুলো আমাদের শিখতে হবে। আমাদের কিন্তু এই যে লাস্টে যেমন দেওয়া আছে এখানে কোশ্চেন মার্ক দেখার সাথে সাথে এটা বুঝতে হবে এটাকে ইন্টারোগেটিভ আছে অ্যাক্টিভে, আমি অবশ্যই এটাকে ইন্টারোগেটিভ প্যাসিভে করবো। আমি কিন্তু এটাকে চাইলে এই ইন্টারোগেটিভ উঠে দিতে পারবো না। হ্যাভ ইউ ফিনিশড, তুমি যদি ইউটা আগে নিয়ে আসো তাহলে অ্যাসার্টিভ হয়ে যায়। আমি বলেছিলাম কোশ্চেন মার্ক উঠিয়ে দিতে হলে জাস্ট ভার্বটা পরে পাঠিয়ে দিতে হবে, সাবজেক্ট আগে নিয়ে আসতে হবে। তুমি যদি ইউটা আগে নেয় তাহলে বুঝতে পারবে এটা কোন টেন্সের মধ্যে পড়তেছে। ইউ আগে আনলে দেখা যায় ইউ হ্যাভ ফিনিশড, ইউ সাবজেক্ট হেল্পিং ভার্ব তারপরে V3, এটা কোন টেন্সে থাকে খেয়াল করে দেখো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3, সেই অনুযায়ী এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, শুধু আছে কিসে, কোশ্চেন মার্কে দেওয়া আছে। আমরা এটাকেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস অনুযায়ী আমাদের প্রথম অবজেক্ট আনতে হবে, যেমন ইওর ব্রেকফাস্ট আনলাম। তারপর আমাদের ইওর ব্রেকফাস্টের পরে মনে করে দেখো অবজেক্টের পরে কিন্তু হ্যাভ হ্যাজ। এখন ইওর ব্রেকফাস্ট, তোমার ব্রেকফাস্ট সিঙ্গুলার নাম্বার, যার জন্য আমাদের হ্যাজ বসাতে হবে। একটা হেল্পিং ভার্ব হ্যাজ বসিয়েছি, আগে বসিয়েছি কেন আমি বলতেছি, হ্যাজ বসিয়েছি, প্রথমে হচ্ছে অবজেক্ট, তারপরে হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে কিন্তু পারফেক্ট বিন ছিল, V3 ছিল, বাই ছিল, লাস্টে আমাদের ইউ সাবজেক্ট, ইউ লাস্টে গেলে ইউই থাকে ভয়েস চেঞ্জের। শুধুমাত্র এই কোশ্চেন মার্কসটা দেওয়ার জন্য আমাদের এই হ্যাজটা, ইওর ব্রেকফাস্ট হ্যাজ অ্যাসার্টিভ থাকলে হতো, ইন্টারোগেটিভে জাস্ট এই হ্যাজটা আগে আনবে, আর কিছু চেঞ্জ নেই। মানে আমি এটাকে ভয়েস চেঞ্জই করব, শুধু হেল্পিং ভার্বটা আমার আগে থাকবে। মজার বিষয় তো বললামই যে প্রত্যেকটার মধ্যেই হেল্পিং ভার্ব আছে, 9টা রুলস প্লাস মডাল অক্সিলারি, প্রত্যেকটার ভিতরে হেল্পিং ভার্বই আছে। তারপরটা দেখো ডিড ইউ প্লে ফুটবল, একটু খেয়াল করলে বুঝবে, ডিড দিয়ে প্রশ্ন করতেছি মানে তো পাস্ট বোঝাই যাচ্ছে। এবং আমি বলেছিলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন সেটাকে ডিড দিয়ে থাকবে এবং প্লাস এইখানটাতে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। তুমি যদি খেয়াল করো ডিড দিয়ে কোনো বাক্য শুরু হয়েছে তাহলে বুঝতে পারবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সেই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সের রুলস অনুযায়ী আমরা এটাকে ভয়েস চেঞ্জ করব, কিন্তু আমাদের ইন্টারোগেটিভ থাকতে হবে। তো ইন্টারোগেটিভ যেহেতু আমরা করতেছি, ইন্টারোগেটিভ থাকতে গেলে পাস্ট ইনডিফিনিট টেন্সে একটা ভয়েস চেঞ্জের ভিতরে কিন্তু প্রত্যেকটার ভিতরে হেল্পিং ভার্ব অনুযায়ী পাস্ট ইনডিফিনিট টেন্সে ছিল কি ওয়াজ এবং ওয়্যার ছিল। তাহলে আমি এখানে ধরো ওয়াজ ওয়্যার কি বসাবো আমি জানি না, আমি জাস্ট গ্যাপ রেখে গেলাম। তারপর আমার ফুটবল অবজেক্ট আনলাম, অবজেক্টের পরে কিন্তু দেখো ওয়াজ অফ ওয়্যার বসবে। ফুটবলের সাথে তুমি কি বসাবা, ওয়াজ বসাবা। তো সেই ক্ষেত্রে কিন্তু ওয়াজটা শুধু আগে আনছি কারণ কোশ্চেন মার্কের জন্য, ওয়াজ ফুটবল, তারপরে V3 বাই সাবজেক্ট, তারপরে সম্পূর্ণটাই ঠিক আছে। আমাদের কিন্তু ডিডটা কেন আসছে আমি আগে বলে দিই, আমি কিন্তু এটা আগে দেখেছি, আমাদের জাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ করতে গেলে ডিড চলে আসে, কারণ আমাদের হেল্পিং ভার্ব নেই, আমরা ডিড ইউজ করি এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভিতরে ডু বা ডাস ইউজ করি, কিন্তু ভয়েস চেঞ্জের ভিতরে একটা হেল্পিং ভার্ব আছে, এই জন্য ওয়াজটা আগে আসছে, এই জন্য কোশ্চেন মার্ক। এবং লাস্টে একটা মডাল অক্সিলারির ভিতরে দেখো ক্যান আই ব্রিং মাই ক্যাট হিয়ার, এই ক্ষেত্রে দেখো আমাদের এখানে অবজেক্ট খুঁজে বের করতে হবে। প্রথম দায়িত্ব হচ্ছে এটা কিসে আছে, তুমি দেখো আইটা যদি আগে আনো, আই ক্যান ব্রিং, আই ক্যান মানে তো বোঝা যাচ্ছে এটা মডাল অক্সিলারি রুলস, তাহলে সেই অনুযায়ী জাস্ট কোশ্চেন মার্ক দেওয়া আছে, এই জন্য ক্যানটা আগে। আমরা কোশ্চেন মার্ক কি করব, ক্যানটাই আমাদের আগে থাকবে। তো এই ক্ষেত্রে দেখো এটা এখানে অবজেক্ট বের করা, যেমন মাই ক্যাট, আমার ক্যাট, আমার
বিড়াল, এই ক্ষেত্রে কিন্তু কার বিড়াল, এটা কিন্তু অবজেক্ট, আমরা সাবজেক্ট হিসেবে আনবো। তো এখানে হেয়ারটা কিন্তু আমাদের অবজেক্ট না, এই হেয়ারটা কিন্তু এক্সটেনশন, সেই ক্ষেত্রে আমাদের এটা অবজেক্ট না। আমরা কি করব, ক্যান আগে রাখলাম, দেখো ক্যানটা ধরো বাদ দিয়ে ধরো মাই ক্যাট, মাই ক্যাট। এবার যদি খেয়াল করো মাই ক্যাটের পর আমার ক্যান বসাতে হবে, আমি জাস্ট ক্যানটা আগে বসালাম, মাই ক্যাট ক্যান, তারপরে আমাদের বি, তারপরে ব্রিং, ব্রট, ব্রট V3, তারপরে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে বাই মি, হেয়ারটা ধরো নাই এখানে, তার মানে কোশ্চেন মার্কসের জন্য ক্যান মাই ক্যাট বি ব্রট বাই মি। এখন এই হেয়ার কথাটা আছে, তুমি হেয়ার কথাটা দুইটা জায়গায় ইউজ করতে পারো। আমরা যখন অবজেক্ট ছাড়া বাকি অংশ দেখবো সেটা দুইটা জায়গায় ব্যবহার করা যায়, সেটা V3 এর পরেও ব্যবহার করতে পারো এবং বাই মি এর পরেও ব্যবহার করতে পারো। আমি সাজেস্ট করব V3 এর পরে আমাদের বাক্যে যত বড় লেজ আছে আমরা সেই লেজটা V3 এর পরে ইউজ করব, এবং একদম লাস্টে গিয়ে আমাদের বাই এর পরে যে সাবজেক্ট যেমন আই ছিল এই জন্য মি হয়ে গেছে। তার মানে ক্যান মাই ক্যাট বি ব্রট হেয়ার বাই মি, এটাও রাইট। যদি ওইভাবে করো ক্যান মাই ক্যাট বি ব্রট বাই মি হেয়ার, ওইটাও রাইট। তো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে।